পৃথিবীর কোনো একটা জায়গায় না গিয়ে মহাকাশ থেকে তোলা ছবির মারফত সেই জায়গা সম্পর্কে জানতে পারছি, এই প্রসেসটার নাম হলো রিমোট সেন্সিং বা দূর সংবেদন প্রসেস। এবারে এই দুটো নাম একটু খেয়াল করো। প্রথম নামটা পেয়েছি কৃত্রিম উপগ্রহ। তোমরাই বলো উপগ্রহ মানে তোমরা কি জানো? একেবারে সাধারণ ভাষায় বললে যা গ্রহের চারপাশে অনবরত পাক খায়, যেমন পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ, তাই তো? তাহলে দেখো, চাঁদ যেহেতু পৃথিবীর চারপাশে পাক খাচ্ছে, তাই এটা একটা উপগ্রহ। এবারে যদি চাঁদের জায়গায় একটা যন্ত্র রেখে দিই আর সেটাও যদি একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে গ্রহ মানে পৃথিবীর চারপাশে পাক খায়, তাহলে আমরা কি তাকে উপগ্রহ বলতে পারি না? অবশ্যই বলা যায়। কিন্তু ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এটাই যে চাঁদ হলো প্রকৃতির সৃষ্টি আর এই কৃত্রিম উপগ্রহ হলো আমাদের সৃষ্টি করা যন্ত্র, মানে একটা কৃত্রিম বস্তু। তো এই কৃত্রিম উপগ্রহকে কিন্তু স্যাটেলাইটও বলা হয়। এই স্যাটেলাইট মানে হলো প্রহরী বা গার্ড। তোমরাই বলো প্রহরীদের আমরা কেন নিযুক্ত করি? যাতে তারা কোনো একটা জিনিসের উপর নজর রাখতে পারে। ঠিক একইভাবে এই যন্ত্রগুলো যেহেতু আমাদের ওপর মহাকাশ থেকে নজর রাখছে, তাই এর নাম হলো স্যাটেলাইট। এবারে যদি রিমোট সেন্সিং ওয়ার্ডটা দেখো, তাহলে এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি। একটা হলো রিমোট, যার মানে দূর, আর অন্যটা হলো সেন্স, মানে অবজার্ভ করা বা সংবেদন করা। যেহেতু এই প্রক্রিয়ায় কোনো বস্তুকে স্পর্শ না করে দূর থেকে এবং বিজ্ঞানসম্মত উপায়ে সেই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাই এই প্রক্রিয়ার নাম হলো দূর সংবেদন বা রিমোট সেন্সিং প্রসেস। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে রিমোট সেন্সিং নর্মালি দুভাবে হয়। একটা ক্ষেত্রে কি হয় যে বিমানের সাথে একটা ক্যামেরা অ্যাটাচ করা থাকে আর সেখান থেকে ছবি তোলা হয়, যাকে বলা হচ্ছে এরিয়াল ফটোগ্রাফ। আর অন্যটা তো আমরা দেখলাম যে স্যাটেলাইটের মাধ্যমে ছবি তোলা হচ্ছে। এবারে যে জিনিসটা জানতে হবে যে স্যাটেলাইট থেকে পৃথিবীর ছবি তোলা হচ্ছে, সেটা আমরা দেখলাম, কিন্তু এই ছবি আমরা কি করে দেখতে পাবো? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই তোমাদের জানতে হবে যে মহাকাশে থাকা স্যাটেলাইটগুলোকে পৃথিবী থেকে কন্ট্রোল করা হয়। ফলে এই স্যাটেলাইটগুলো যা ক্যাপচার করে তা সংকেত হিসেবে ক্যাপচার করে। তারপর পৃথিবীতে থাকা কম্পিউটারগুলো যা পৃথিবীতে বসে থেকে স্যাটেলাইটগুলোকে কন্ট্রোল করছে, সেখানে সেই সংকেতগুলো পাঠায়। তারপর সেই সংকেতগুলো ব্যবহার করে কম্পিউটারের সাহায্যে মানচিত্র তৈরি করা হয়, যাকেই বলা হচ্ছে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি। এবারে যদি এই স্যাটেলাইটের ইতিহাস জানতে চাও যে প্রথম কবে স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছিল, তাহলে বলি যে 1957 সালে পৃথিবী থেকে প্রথম স্যাটেলাইট পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, যার নাম দেওয়া হয়েছিল স্পুটনিক। এরপর একে একে অন্যান্য দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠাতে থাকে। কিন্তু এই রিমোট সেন্সিং শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি 1960 সাল নাগাদ। আর এখনকার স্যাটেলাইট বেস রিমোট সেন্সিং বলতে যা বোঝায়, তার সূচনা কিন্তু আমেরিকার হাত ধরে হয়েছে। কারণ 1972 সালে সর্বপ্রথম আমেরিকা ল্যান্ডস্যাট 1 নামের একটা উপগ্রহ মহাকাশে পাঠায়। পাঠানোর কারণটা ছিল যে বিভিন্ন সম্পদ সম্পর্কে যাতে তথ্য সংগ্রহ করা যায়। আর ভারতের কৃত্রিম উপগ্রহের ইতিহাস হিসেবে বলি যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, যা 1975 সালে মহাকাশে পাঠানো হয়। এরপর ভারত থেকে ভাস্কর নামের এবং ইনস্যাট সিরিজের নানান উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলে রাখি যে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরো বলে একটা সংস্থান রয়েছে, যার পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এখান থেকেই স্যাটেলাইটগুলোকে মহাকাশে পাঠানো হয় এবং তাদের থেকে তথ্য সংগ্রহ করা হয়। এই যে আমরা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আলোচনা করছি, এটা কত ধরনের হয়? মহাকাশ থেকে পৃথিবীর ছবি দুই ধরনের কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে তোলা হয়। একটা হলো ভূ সমলয় বা জিও স্টেশনারি, আর অন্যটা হলো সূর্য সমলয় বা সান সিনক্রোনাস স্যাটেলাইট। প্রথমে তাহলে দেখে নাও জিও স্টেশনারি স্যাটেলাইটের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? যে স্যাটেলাইট পৃথিবীর আবর্তন গতির সাথে সংগতি বজায় রেখে পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর 24 ঘন্টায় একবার পৃথিবীর চারপাশে ঘুরে, তাকে আমরা ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট বলবো, যা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করে থাকে। এবং এই স্যাটেলাইট যে কক্ষপথ ধরে ঘুরছে তাকে আমরা জিও সিনক্রোনাস অরবিট বলবো, ঠিক আছে? এরপর যদি বলা হয় যে কয়েকটি ভূ সমলয় স্যাটেলাইটের উদাহরণ দাও, তাহলে সেখানে বলবে ভারতের ইনস্যাট, যার পুরো নাম হলো ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট। এই স্যাটেলাইট হলো একটা জিও স্টেশনারি স্যাটেলাইট, যা মেইনলি একটা ডোমেস্টিক কমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রের নোয়া হলো একটা জিও স্টেশনারি স্যাটেলাইটের উদাহরণ। ওকে, এবার চলো 2 নম্বর ভাগে, যা হলো সূর্য সমলয় বা সান সিনক্রোনাস স্যাটেলাইট। যে কৃত্রিম উপগ্রহ সূর্যের আপাত কোণের সাপেক্ষে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তাকেই আমরা বলবো সূর্য সমলয় উপগ্রহ বা সান সিনক্রোনাস স্যাটেলাইট। এরপর এর কয়েকটা উদাহরণ হিসেবে বলতে পারো ভারতের আইআরএস বা ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, ফ্রান্সের স্পট, আমেরিকা যুক্তরাষ্ট্রের ল্যান্ডস্যাট, এগুলো হলো সান সিনক্রোনাস স্যাটেলাইটের উদাহরণ। তো এই হলো আমাদের 2 ধরনের কৃত্রিম উপগ্রহ। এরপর শুরু করি চলো ইএমআর এবং ইএমএস দিয়ে। ইএমআর এই ওয়ার্ডটার ফুল ফর্ম হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় রশ্মি, এবং ইএমএস এই ওয়ার্ডটার ফুল ফর্ম হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আমাদের যেটা জানতে হবে সেটা হলো আলোর এই ওয়েভি মুভমেন্ট সম্পর্কে। দেখো, আমরা সকলেই জানি যে আমাদের সমস্ত শক্তির উৎস হলো সূর্য, আর এই সূর্য থেকে কি আসে? আলো আসে। তার মানে আমরা অন্যভাবে বলতে পারি যে সূর্য থেকে আমরা আলোক শক্তি পাই। এবারে এই আলোক শক্তি যখন সূর্য থেকে আসছে, তখন এটা একটা ওয়েভের আকারে আসছে, যার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড এবং একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। তো
তো এই যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের সমন্বয়ে সূর্য থেকে একটা আলোক শক্তি পৃথিবীতে আসছে, এটাই হলো ইএমআর বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। প্রসঙ্গত একটু বলে রাখি যে এই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু একে অপরের সাথে পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে, এবারে তোমরা যদি একটা তরঙ্গ দেখো তাহলে দেখেই বুঝতে পারবে যে প্রত্যেকটা তরঙ্গের কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ এবং একটা ফ্রিকোয়েন্সি থাকে। তরঙ্গ দৈর্ঘ্য মানে তোমরা কি জানো যে একটা তরঙ্গের উঁচু নিচু রেখার ক্ষেত্রে আমরা যে দুটো পিক পাই, যাকে ক্রেস্ট পয়েন্ট বলা হয়, তার মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আর একটা তরঙ্গ সেকেন্ডে কতবার ওঠানামা করছে সেটা হলো তার ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থের মধ্যে যদি সম্পর্ক দেখো তাহলে এরা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আরেকটা কমে। কারণ দেখো একটা তরঙ্গের যদি ওয়েভিনেসটা বেশি হয় তাহলে তার এক্সপ্যানশনটা বেশি, তাই তাকে বেশিবার ওঠানামা করতে হচ্ছে না, ফলে তার ফ্রিকোয়েন্সি কম, ওয়েভলেন্থ বেশি হচ্ছে। কিন্তু যখনই একটা তরঙ্গ খুব ফাস্ট রেটে আপ ডাউন করছে তখন সেটা কনজেস্টেড হয়ে যাচ্ছে, যার ফলে তার ফ্রিকোয়েন্সিটা বাড়ছে কিন্তু ওয়েভলেন্থ কমে যাচ্ছে। তো এই হলো ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থের মধ্যে একটা রিলেশন। এবার দেখো সূর্য থেকে যে ওয়েভটা আলোরূপে পৃথিবীতে আসছে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু তোমরা যদি এই ছবিটা খেয়াল করো তাহলে দেখো যে সূর্যের কাছাকাছি যে তরঙ্গটা তার ফ্রিকোয়েন্সি বেশি, ওয়েভলেন্থ কম, আর যত সূর্য থেকে দূরে যাচ্ছে তার ফ্রিকোয়েন্সি কম হচ্ছে কিন্তু ওয়েভলেন্থ বেশি হচ্ছে। তার মানে একটা ওয়েভের মধ্যেও ডিফারেন্ট ওয়েভলেন্থ রিজিয়ন রয়েছে। এই যে ডিফারেন্ট ওয়েভলেন্থ রিজিয়ন, এদের ওয়েভলেন্থের রেসপেক্টে কিছু ভাগ করে দেওয়া হয় এবং তাদের বিভিন্ন নাম দেওয়া হয়। যেমন ধরো 0.01 থেকে 10 ন্যানোমিটার যার ওয়েভলেন্থ তার নাম দেওয়া হলো এক্স রে। তারপর ধরো 10 থেকে 400 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থ তার নাম দেওয়া হলো আলট্রাভায়োলেট রিজিয়ন। এইভাবে ওয়েভলেন্থ রিজিয়নগুলোকে স্পেসিফাই করা হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, এই যে আমি যে রেজ বা রশ্মিগুলোর কথা বললাম এগুলো কিন্তু খালি চোখে আমরা দেখতে পাই না। এদের মধ্যে 400 থেকে 700 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থ রিজিয়ন তার যে রশ্মি বা আলোগুলো রয়েছে আমরা শুধুমাত্র তাদেরকেই খালি চোখে দেখতে পাই, যার কারণে একে ভিজিবল রে বলে। মনে করে দেখো তোমরা ছোটবেলায় পড়েছো রামধনু 7টা রং, বেনিয়া, সহকলা বা ভিবজিও। এই ভিজিবল রে এর মধ্যে ঠিক এই 7টা রং রয়েছে বলে আমরা রামধনুতে 7টা রং দেখে থাকি। ও এতক্ষণ যা যা বললাম তার সামারি করলে দাঁড়ায় যে আমরা বেসিক্যালি একটা তরঙ্গকে পার্টিকুলার কিছু রেঞ্জে ভাগ করছি। কার বেসিসে ভাগ করছি? ওয়েভলেন্থের বেসিসে ভাগ করছি, যার মধ্যে কিছু স্পেসিফিক রং বা বর্ণালী আছে। তাই একে বলা হচ্ছে ইএমএস বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎ চুম্বকীয় বর্ণালী। ক্লিয়ার? এই ইএমএস এর সাথেই আরো একটা ওয়ার্ড জড়িয়ে আছে, সেটা হলো ব্যান্ড। ব্যান্ড কি বোঝার আগে একটা জিনিস একটু খেয়াল করো, ইএমএস বলতে কিন্তু শুধুই ভিজিবল রে নয়, একটা তরঙ্গের মধ্যে যতগুলো রে আছে সবগুলোকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন এই ইএমএস এর মধ্যে পার্টিকুলার এই ভিজিবল রেকে আমরা কনসিডার করব সেটা হয়ে যাবে একটা ব্যান্ড। তার মানে আমরা কি বলতে পারি যে ব্যান্ড মানে হলো ইএমএস এর একটা